নমস্কার, হাওদা অল্টারনেটিভ মিডিয়াতে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে বাংলাদেশ, ভারতবর্ষ এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন নির্ঝর মুখার্জি। তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। স্যার, প্রথমেই জানতে চাইবো, এই যে বাংলাদেশে একটা উত্তেজনার পরিস্থিতি এবং ভারতবর্ষেও তার আঁচ পড়ছে যেহেতু পাশাপাশি দুটো দেশ, এবং আন্তর্জাতিক সম্পর্ক কোথাও গিয়ে মানে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা কোথাও গিয়ে তিক্ততার দিকে যাচ্ছে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তিক্ত তো হচ্ছেই, কারণ চারিদিকে যে একটা ঘৃণার বাতাবরণ তৈরি হচ্ছে তাতে তো তিক্ততাই স্বাভাবিক। আর আমরা যদি এটাকে মানে একটু লজিক্যালি ভাবি, আমাদের যে মানে পার্শ্ববর্তী দেশে যদি কোনো মানে ইনস্টেবিলিটি তৈরি হয় তাহলে তার পাশের দেশে যে তার একটা আঁচ পড়বে সেটাই স্বাভাবিক। আর তাছাড়া দক্ষিণ এশিয়ার এই যে আমরা দেখি, আমাদের একটা মানে শেয়ার্ড একটা ইতিহাস আছে। তো তাছাড়া কি বলে মানে পার্টিশানের যে দেশ ভাগের যে ঘাগুলো, তারপরে উদ্বাস্তু সমস্যা, সাম্প্রদায়িকতা, এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, তো সেখানে ওপার বাংলায় কোনো যদি মানে অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তো সমস্যা হবেই। এর সাথেও আরও অন্য ব্যাপারগুলো থাকে যেগুলো আমরা সাবসিকুয়েন্টলি আলোচনা করব। স্যার, আরেকটা বিষয় যে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে আসলে পেছন থেকে পাকিস্তান খেলছে না তো? আচ্ছা দেখুন, গল্প হলো যে একটি অন্য দেশের মানে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা এটা কখনোই কাম্য হয়তো নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখে থাকি এটা হয়ে থাকে, এবং এটা উচিত নয়, কাম্য নয়, কিন্তু এটা হয়ে থাকে। তবে এখানে একটা কথা, যে আমরা যদি বাংলাদেশের রাজনীতিটাকে দেখে থাকি, এখানে যে অভ্যুত্থানটি হয়েছে, এই অভ্যুত্থানটিতে মানে শেখ হাসিনা সরকারকে সরানো হয়েছে, সরিয়ে একটি নতুন সরকার এসছে, এবং এই সরকারটা কিন্তু কোনো একটা দল বা একটা মতাদর্শের লোকেদের সরকার নয়। তো এখানে এটাকে এখানে যেটা মানে এখানকার মেন স্ট্রিম মিডিয়ায় যেরকমভাবে দেখানো হচ্ছে, ও পুরোটাই পাকিস্তান করছে, পুরোটাই জামাত করছে, এই ধরনের কোনো কথা বলার মতো কিন্তু ডেটা বা তাত্ত্বিক কিন্তু এখন অবধি কোনো মানে এভিডেন্স আমরা পাচ্ছি না। মানে এই যে সরকারটা রয়েছে, এই সরকারের মধ্যে বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন মানে আদর্শের বিভিন্ন পন্থার লোকজন, বিভিন্ন ইন্টারেস্ট সেখানে কাজ করছে। তো মানে সেখানে পাকিস্তান তাদের অত্যন্ত সক্রিয় যে মানে আইএসআই এর মাধ্যমে যে সেখানে কোনো তাদের ইন্টারেস্ট থাকতে পারে না, এরকম কথা আমি বলবো না। কিন্তু আবার পুরোটাই যে পাকিস্তান করছে বা অন্য কোনো দেশের কোনো সংস্থা করছে, এমনটাও বলার মতো আমরা কোনো পাচ্ছি না। আমার মনে হয় আমাদের যেটা মেন স্ট্রিম মিডিয়ায় যেটা একটা প্রবলেম রয়েছে, নুয়ান্সের অভাব রয়েছে। যে আর তাছাড়া আমাদের আরেকটা যেটা প্রবণতা আজকাল হচ্ছে, যে আমাদের মনোপুত কোনো ধরনের একটা খবর আমরা না পেলেই এটাকে আমরা একটা দাগিয়ে দিতে চাই। আচ্ছা, ওটা তো তার মানে পাকিস্তান করছে, ওটা চীন করাচ্ছে, সে তো আমেরিকার দালাল, ও তো মানে চীনের দালাল, রাশিয়ার দালাল। এই কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসে কিন্তু ব্যাপারটা এতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয় আসলে। মানে ইন্টারন্যাশনাল রিলেশনস ইজ এনিথিং বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অনেক গ্রে এরিয়াস থাকে। তো এইভাবে আমাদের ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু এই যে বাংলাদেশের স্থিতিশীলতা না ফিরলে স্বাভাবিকভাবে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই দেশেও আঁচ পড়ছে তার, আমরা জানি যে বাংলাদেশ একটা বিশাল বর্ডার শেয়ার করে ভারতের সঙ্গে। ওইদিকে উত্তর পূর্ব ভারত, 7 সিস্টার্স নামে যে জায়গাটি পরিচিত, 7টি রাজ্য সেটি রয়েছে। এদিকে চিকেন স্নেক একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা জানি যে চিকেন স্নেকের উপর চায়নার অনেক দিনের নজর বলা হয়ে থাকে। কোথাও দিয়ে কি চায়না এই সুযোগটা নিতে চাইবে না? আচ্ছা, এখানে একটা কথা বলি, চিকেন স্নেক যে ভারতের জন্য একটা ইকোনমিক আর একটা মানে সিকিউরিটি কনসার্ন, এটা মোটামুটি সবাই জানে। হ্যাঁ, কিন্তু এখানে কয়েকটা কথা বলা দরকার, যেটা আমার মনে হয়েছে যে চিকেন স্নেকের ওপর আক্রমণের যে একটা মানে তত্ত্ব যেভাবে মিডিয়ায় দেখানো হচ্ছে, এটা অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে। প্রথম কথা, চিকেন স্নেক সেফ বলে মনে হয় আপনার? না, মানে সেফ মানে দেখুন, ঘটনাটা হলো যে
আমি কয়েকটা কথা বলি, বাংলাদেশ যে ভারতের সাথে একটা সামরিক যুদ্ধে যাবে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসের থিওরি বা মানে সাউথ এশিয়ান পলিটিক্সকে যারা ফলো করে সেখানে কিন্তু এই ব্যাপারটা ভাবাটা অনেকটাই মানে হাস্যকর, এটা কিন্তু অনেকটা হাস্যকর। আর এবার ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে অনেকগুলো ঝামেলার জায়গা আছে, অনেকগুলো কনফ্রন্টেশনের এরিয়া আছে যেগুলো আমরা জানি, কিন্তু বাংলাদেশ আক্রমণ করে চিকেন স্নেক দখল করবে এই ধরনের কথাবার্তাগুলো বলা, এটা খুব একটা পরিণত মস্তিষ্কের কথা বলে আমার মনে হচ্ছে না। আমি চাই না, আমি অ্যাড করলাম যে কোনো বিদেশি শক্তিকে এই সুযোগটা কাজে লাগাবে না, যেখানে পাশেই চায়না রয়েছে। আচ্ছা, এখানে তাহলে কয়েকটা আমি রিলেটেড কথায় আমি যাই। দেখুন, পাকিস্তান এবং চীনের মধ্যে যেরকম একটা অল ওয়েদার ফ্রেন্ডশিপ আছে, বাংলাদেশ আর চীনের মধ্যে কিন্তু ওই রকমের সম্পর্ক নয়। তাই গল্প হলো যে সেই রকম একটা ডাইরেক্ট কোনো আক্রমণ এই মুহূর্তে হতে চলেছে সেটা আমি মনে করি না। এবং আরেকটা কথা বলি যে মাথায় রাখতে হবে, আজকের পৃথিবী কিন্তু মানে 1962-র জগৎ নয়, আজকের ইন্ডিয়াও 62-র ইন্ডিয়া নয়, আজকের চীনও 62-র চীন নয়, বা 71-এর ইন্ডিয়া পাকিস্তান আমরা কেউ নেই, আমরা 2024-এ বসবাস করছি এখন। তো আজকের দিনে কিন্তু চীন, ভারত, পাকিস্তান তিনটে দেশই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার। আর মোটামুটি আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল রিলেশনসে কোনো কিছুকেই তো 100% হয়তো রুল আউট করে দেওয়া যায় না, কিন্তু লজিক্যালি আমরা যদি দেখি, প্রবাবিলিটি লজিক ধরে যদি আমরা অপারেট করি, অল আউট যুদ্ধ যেরকম ধরুন এখন রাশিয়া ইউক্রেনে চলছে, সেই ওই মাত্রার যুদ্ধ চীন আর ভারতের মধ্যে হওয়ার সম্ভাবনা ভীষণই কম। কারণ কোনো নিউক্লিয়ার পাওয়ার এই মাত্রার যুদ্ধ আরেকটা নিউক্লিয়ার পাওয়ারের সাথে করতে চাইবে না। কারণ নিউক্লিয়ার একবার যদি মানে যুদ্ধটা নিউক্লিয়ার লেভেলে এসকালেট করে, তাহলে কিন্তু তার যা পরিণতি হতে পারে সেটা কিন্তু কেউই মানে নিতে পারবে না। এবার এই কথাটা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এই কথাটা ভারতের যারা মানে একদম টপ লেভেলে যারা পলিসি মেকার আছে ওনারাও বোঝেন, চীনের যারা টপ লেভেলের পলিসি মেকারস আছে তারাও বোঝেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই একটু দুটো ইউটিউব ভিডিও দেখে নিজেকে জিওপলিটিক্যাল এক্সপার্ট মনে করা সোশ্যাল মিডিয়াকারী লোকজন অতটা বোঝে না। এবং গল্পটা হচ্ছে এই মানে ওই উস্কানিমূলক কথা সোশ্যাল মিডিয়ার জোরে মানে একটা আনঅ্যাকাউন্টেবিলিটি রয়েছে, যেখানে এখানে অনেক ধরনের কথা বেরোয়। আর দুর্ভাগ্যজনক ব্যাপারটা হচ্ছে যখন আমরা দেখি যে মেন স্ট্রিম মিডিয়া এই ধরনের কথাগুলোকে খুব সিরিয়াসলি নিয়ে এগুলোকে ধরে মানে উত্তেজনার পারদ বাড়ায়। তো তার পেছনে অবশ্যই মানে ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে, ফান্ডিং থাকতে পারে, ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে কোনো রাজনৈতিক দলের। কারণ ঘৃণা ছড়িয়ে যে রাজনীতি হয় এগুলো তো আমরা সবাই বুঝি, কিন্তু আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো সাধারণ মানুষকে এই ধরনের কথাগুলোকে বলার আগে আবেগ ছেড়ে একটু যুক্তিতে ফিরলে ভালো হয়। যেমন চট্টগ্রাম ভারত দখল করতে পারে বা দাবি করতে পারে, এমন একটা ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে এই গুঞ্জন উঠেছিল। সেই একই রকমভাবে বিএনপি নেতা বাংলাদেশের তিনি বলছেন যে তাহলে ভারত যদি চট্টগ্রাম দাবি করতে পারে তাহলে আমরাও বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দখল করব। আসলে দেখুন, একটা অযৌক্তিক কথার মানে পাল্টা হিসেবে আরেকটা অযৌক্তিক কথাই উঠে আসে। তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের মানে যুক্তিহীন কথার মধ্যে আমার মনে হয় একজন তাত্ত্বিককে কখনো যাওয়া উচিত নয়। তো মানে আর আপনাদের মাধ্যমে আমি আবার একটা কথা আবার রিপিট করব যে সাধারণ মানুষের কাছে একটা মানে অনুগ্রহ করব যে আবেগ ছেড়ে একটু যুক্তিতে ফিরুন, একটু যুক্তির পথে আসুন। হ্যাঁ, আর রাজনৈতিক নেতারা এরকমের অনেক ধরনের বোকা বোকা কথা মানে বলে এবং তাদের কিন্তু ভেস্টেড ইন্টারেস্ট থাকে, কিন্তু এবার দেখতে হবে যে সেই ভেস্টেড ইন্টারেস্ট হয়তো তারা লাভটা নিয়ে যাচ্ছে, কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের কিন্তু কোনো লাভ হচ্ছে না। আর মানে আবার আমি বলবো তাত্ত্বিক হিসেবে আমি এই ধরনের বোকা বোকা প্রশ্নের আমি কোনো উত্তর দেব না, কারণ এটা ইট ইজ বিনিথ দ্য ডিগনিটি অফ অ্যান একাডেমিক ডিসকাশন। তাত্ত্বিকভাবে এটার কোনো মানে কোনো আলোচনাই নেই বলছেন, এটা সম্ভবই নয়। দেখুন, আমি বললাম এটা তো অযৌক্তিক কথা না, এটা তো অযৌক্তিক কথা। মানে এবার
সোশ্যাল মিডিয়াতে যে কেউ দেখুন এখন একটা এডিট করে ম্যাপ বানানো যায়, হ্যাঁ, এখন যে কেউ একটা এডিট করে একটা ম্যাপ বানিয়ে দিতে পারে, সেই ম্যাপ নিয়ে এরকম উত্তেজনার পারদ, মানে ওই ম্যাপটা দিয়ে মানে ছড়াবে, 5,000 লোক লাইক সাপোর্ট দেবে, 5,000 লোক গালাগাল দেবে, টোটাল হয়তো একটা এনগেজমেন্টের একটা বলয় 25,000-এর তৈরি হলো। তার থেকে হয়তো যে ধরুন ওই ম্যাপটা দিয়েছে সে হয়তো ধরুন দেখুন কি বলে মানে সোশ্যাল মিডিয়া থেকে অনেকগুলো মাস থেকে অনেক হাজার হাজার ডলার কামিয়ে চলে গেল। আর এখানে আপনি এদেশে বসে আপনি ঘৃণা ছড়ালেন, ওদেশে বসে ওরা ঘৃণা ছড়ালো। এর তো কোনো মানে এর কোনো যুক্তি নেই, মানে এর কোনো অ্যাকচুয়ালি যুক্তি নেই। তবে হ্যাঁ, আমি একটা কথা আগেও বলেছি, আবার বলছি, ঘৃণা ছড়িয়ে যে কি বলে কায়েমি স্বার্থ, তারা যে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারে সেইটা আছে। এটাই আমি আগেও বলেছি যে যে ভারত বাংলাদেশ সম্পর্কের তিক্ততাটা যেটা বাড়ছে, সেটা তো দুই দেশের আপামর সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক। না, এখানে একটা কয়টা ব্যাপার আছে যে সাধারণ মানুষ যেমন মিলেমিশে থাকতে চায়, আবার সাধারণ মানুষের মধ্যেই কিন্তু আবার ঘৃণাও থাকে। তো এবার ঘটনাটা এগুলো নিয়ে আবার অনেক থিওরি আছে যে কিভাবে মানে পপুলিজমের থিওরি, কিভাবে মানে হেট্রেডের পলিটিক্স কিভাবে ছড়ানো হয়, হেট্রেডের ওই যেটা আমি বলছিলাম ঘৃণার রাজনীতি দিয়ে কিভাবে মানে ভোটের ফায়দা বা অন্য কোনো রকমের ফায়দা নেতারা লুটতে পারে। তো আর যেটা আগেও বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো খুব ইজিলি করা যায়, এগুলো খুব সহজেই করা যায়। তো ব্যাপারটা হচ্ছে যে মানে অনেক নেতারা থাকে, তারা হয়তো নিজেরাও জানে যে আমরা বোকা বোকা কথা বলছি, কিন্তু এই কথাটাই লোকেরা খাবে, কারণ এটাই লোকে উস্কে যাবে। তবে এবার ব্যাপারটা হচ্ছে মানুষকে এটা ঠিক করতে হবে, তারা কি মানে একে অপরের বিরুদ্ধে অনলাইনে খিস্তি খেউর করে তারা পকেট শূন্য হয়ে তারা অর্থনৈতিক লসে তারা চলবে, নাকি তারা মিলেমিশে থেকে একটা মানে নতুন জায়গা যাবে, এটা মানুষ ঠিক করবে। তবে কয়েকটা কথা আমি তাত্ত্বিক হিসেবে বলতে পারি, কারণ এগুলো দেখুন, এগুলো অ্যাকচুয়ালি আপনারা জার্নালিস্ট, আপনাদের কাছে হয়তো মানে আপনাদের নখদর্পণে আরও বেটার হয়তো ডেটা আছে। যে এই যে ধরুন বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসে, এবার এটা আমরা জানি যে বাংলাদেশে অল্প পয়সায় কোয়ালিটি চিকিৎসা করার মতো প্রতিষ্ঠান বা হাসপাতালের অভাব আছে, তাই তারা কলকাতায় বা ভেলোর ব্যাঙ্গালোরে যান। ওকে, আবার এটাও ঠিক যে বাংলাদেশে যারা মানে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার মতো তাদের সামর্থ্য আছে বা যাদের মানে যারা কষ্ট করেও টাকাটা দিচ্ছেন, তারা যে টাকাটা এখানে দিচ্ছেন সেটার জন্য একটা বিশাল ইকোনমি চলছে। এই যে ধরুন কলকাতাতেই ওই বাইপাসের ধারে মুকুন্দপুরের মতো এলাকা, মার্কুই স্ট্রিটের মতো ওই সমস্ত যে এলাকাগুলোয় আছে, প্রচুর হোটেল চলে এদের জন্যে। তো এবার ঘটনা হচ্ছে যে একটা ইন্টারডিপেন্ডেন্ট এখানে একটা ইকোনমি রয়েছে। এবার উত্তেজনার পারদ যত বাড়বে তত কিন্তু দুদিক থেকেই মানে লস হবে। তাই ঘটনাটা হচ্ছে, এবার আমরা যদি ধরুন কি বলে লিবারাল ইন্টারন্যাশনালিস্ট থিওরিগুলোকে ধরি, লিবারাল থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশন ধরে এগোই, মানে সেখানে অনেক আমি বেশি তাত্ত্বিক শব্দ ব্যবহার করব না, কারণ আমি চাই সাধারণ মানুষ ব্যাপারটাকে বুঝুক। তো সেই দিক থেকে দেখতে গেলে ইকোনমি বা অর্থনীতি মানুষের ওপর ইন্টারডিপেন্ডেন্স তৈরি করে। এবার যত এই ধরনের ঝামেলা বাড়বে তত এই ইন্টারডিপেন্ডেন্সের জায়গায় আক্রমণ হবে। এবার এখানে অনেক ধরনের তত্ত্ব এবং পাল্টা তত্ত্ব আছে। যেমন কিছু তত্ত্ব বলছে যে গণতান্ত্রিক দেশেরা একে অপরের ওপর যত বেশি ইন্টারডিপেন্ডেন্ট থাকবে, এই ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে এ যুদ্ধ থেকে একটা ডেটারেন্স তৈরি করবে, যে কোনো দেশই অ্যাকচুয়ালি যুদ্ধের দিকে যাবে না। তার কারণ হচ্ছে যুদ্ধে যদি আমরা যাই তাহলে অর্থনৈতিক লস হবে। আচ্ছা, এখানে চীনকে নিয়ে আপনি একটা প্রশ্ন করেছিলেন, পুরনো প্রশ্নটাই ফেরত গিয়ে একটা পয়েন্ট অ্যাড করি। চীন ভারতের যুদ্ধটা ইকোনমিক্যালিও একটা অনেক লসের জায়গা, কারণ চীন কিন্তু একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা কান্ট্রি। তো চীন ভারতের একটা 140 কোটির একটা মার্কেট আছে। আবার বাংলাদেশও কিন্তু একটা আমি বললাম না যে বিভিন্ন ফরেন পাওয়ারের যে বাংলাদেশের ওপর একটা যে নজর থাকতে পারে, মানে এটা খুব একটা ভুল কথা নয়। তার কারণ হচ্ছে বাংলাদেশও কিন্তু একটা 16-17 কোটির একটা দেশ, আর সেখানে একটা ইমার্জিং মিডল ক্লাস আছে, তো একটা পারচেজিং পাওয়ার রয়েছে, মানে ব্যবসার গল্প আছে, এই ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে। এবার আমি যদি বলি এই যে ধরুন কী বলে কলকাতার যে প্রাইভেট হাসপাতালগুলি, এই যে মার্কুই স্ট্রিটের ওখানে যে হোটেলগুলো, এখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশিদেরকে বয়কট করলে এই ইকোনমিতেও কিন্তু একটা আঁচ পড়বে। সেখানে কিন্তু আমাদের ভারতীয় ব্যবসায়ীরাই কিন্তু করে খাচ্ছে, তাদের টাকা কিন্তু আমাদের ইকোনমিতে ঘুরছে। তো এই কথাগুলো আমাদের একটু মাথায় রাখা দরকার, এগুলোই আমি একাডেমিক হিসেবে বলবো।
আচ্ছা, বাংলাদেশে ভারত বিদ্বেষ কেন এত ছড়িয়ে পড়ছে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। আর এই প্রশ্নটা আমি মনে করি ভারতীয়দের খুব ঠান্ডা মাথায় ভাবা দরকার। আমি একটা কথা বলছিলাম, নুয়ান্সটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আচ্ছা, প্রথমে আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের থিওরি ধরে একটা জিনিস আমি বলি। একটা ধরুন বড় দেশ রয়েছে, যেটা আয়তনেও বড়, জনসংখ্যায়ও বড়, অর্থনৈতিক দিক থেকেও বড় এবং সামরিক শক্তিতেও অনেক বড়। তার পাশে একটা ছোট দেশ রয়েছে। বা সাধারণত এই রকম একটা পরিস্থিতিতে একটি যে ছোট দেশটি বড় দেশের ওপর বেশ কিছু আশঙ্কা থাকে, এটা ন্যাচারাল। এবং এটা মানে রাশিয়ার ক্ষেত্রে জর্জিয়া, ইউক্রেনের মতো দেশের ক্ষেত্রে প্রযোজ্য, এবং দক্ষিণ এশিয়াতেও এটা কিন্তু বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো দেশের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ আমরা যদি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিটাকে ভালো করে দেখি, ভারত একটা বিশাল বড় দেশ, আয়তনে, প্রাকৃতিক সম্পদের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে, সব দিক থেকেই মানে ভারত কিন্তু এই নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার থেকে অনেক বেশি এগিয়ে। তাই ভারতের সাথে ডিল করে ভারতের ওপর যে কিছু আশঙ্কা থাকবে এই দেশগুলোর, এটাই কিন্তু স্বাভাবিক। এটা নিয়ে প্রচুর স্কলারলি ওয়ার্ক আছে, কিন্তু আমি মানে শর্টে যদি বলি, তাই ভারত কিছু করুক না করুক, বাংলাদেশের মানুষের যে ভারতের প্রতি কিছু আশঙ্কা থাকবে, এটাই স্বাভাবিক। এবার আমাদের মানে মেনস্ট্রিম মিডিয়ায় দুর্ভাগ্যজনকভাবে যে জিনিসগুলোকে হয়, যে ব্যাপারটাকে পুরোটাকেই একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে কিংবা একটা হাসিনা ভার্সেস অ্যান্টি হাসিনা এরকম অ্যাঙ্গেলে দেখানো হয়। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু অনেক গভীর। হ্যাঁ, ইসলামী মৌলবাদ যে বাংলাদেশে রয়েছে এটা আমরা সকলেই জানি, কিন্তু আবার আমরা যদি ডেটা ধরে কথা বলি, আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে, অতীতের যে নির্বাচনী ফলাফল, এইগুলো দেখে আমরা যদি দেখি যে ইসলামী মৌলবাদীরা কিন্তু বাংলাদেশে কখনোই সংখ্যাগরিষ্ঠ নয়। ঠিক আছে, ইসলামী বাদীরা যে এই মুহূর্তেও বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠতার জায়গায় যেতে পেরেছে, এরকম কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। এবারে হ্যাঁ, বাংলাদেশে এখন একটা মানে সিচুয়েশন অফ ফ্লাক্স চলছে, যে সিচুয়েশন অফ ফ্লাক্সের মধ্যে এখন কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। কে ক্ষমতায় আসবে, কোন সরকার ক্ষমতায় আসবে, এটা আমরা কিছুই জানি না। কোন দিকে সিস্টেমটা যাচ্ছে, তাদের বিভিন্ন যে মানে আদর্শগত মানে ঝামেলা রয়েছে, তাদের মধ্যে কোন দল রয়েছে, এগুলো রয়েছে। তবে এর মধ্যে যেসব ইসলামী জঙ্গি বা ইসলামী মৌলবাদীরাই যে একেবারে ক্ষমতার শীর্ষে রয়েছে বা পুরো সিস্টেমটাকে তারাই যেন চালাচ্ছে, এই রকম কিন্তু কোনো স্কলারলি ডেটা আমি এখন অবধি পাইনি। মানে কি বলবো, মানে বড় বড় চ্যানেলে, বড় বড় বেসরকারি চ্যানেলে অনেক অ্যাকাডেমিকরাও অনেকটা মানে উস্কানিমূলক কথা বলছে, যেটা দেখে আমার মনে হচ্ছে তারা অ্যাকাডেমিক্স কম, পোলেমিক্স বেশি করতে এসছে। এবার দেখুন, রাজনীতি করার সকলেরই অধিকার আছে, কিন্তু আমার মনে হয় ওনারা যদি একটু মানে রাজনীতিবিদ হিসাবে সেখানে পরিচয় দেন, সেটাই বেটার হবে। তবে একটা রিকোয়েস্ট, ভাই ঘৃণা ছড়াবেন না প্লিজ। অনেক কষ্ট করে পড়াশোনাগুলো করতে হয়েছে, তো আপনাদেরও করতে হয়েছে, আমাদেরও করতে হয়েছে, ঘৃণাটা না ছড়ালেই ভালো। আচ্ছা, এবারে আসি যে ইসলামী মৌলবাদ একটা ফ্যাক্টর, কিন্তু ডিটারমিনেন্ট ফ্যাক্টর কিনা সেটার মতো ডেটা কিন্তু এখন অবধি আমাদের নেই। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে আরও অনেক মানে দিক রয়েছে, যেখানে বাংলাদেশিদের কিন্তু ভারতের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তৈরি হয়েছে। এগুলোকে নিয়ে কিন্তু ভাবা দরকার। বর্ডারে যে প্রবলেমগুলো আছে, বিএসএফের গুলি চালানোর অভিযোগ, সেখানে ফেলানি খাতুনের ঘটনা আমরা শুনেছি, এবং এই ধরনের আরও অনেক ঘটনা রয়েছে। তারপর ধরুন কি বলে, আরও অনেক রকমের অভিযোগ থাকে বাংলাদেশিদের ওপর। একটা কাজ করা যাক না, বাংলাদেশিদের সাথেই একটু কথা বলা যাক না। বিভিন্ন রাজনৈতিক দলের, দলমত নির্বিশেষে, মানে বিভিন্ন দলের, বিভিন্ন বর্গের, বিভিন্ন মানে লিঙ্গ পরিচয়ের, বিভিন্ন শ্রেণী অবস্থান থেকে একটু কথা বলা যাক না, একটু দেখাই মানে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জনগণ নিয়ে একটু কথা বলুক, তারা কি বলছে আমরা দেখি, একটু আলোচনা করা যাক না। তো সেখানে আমরা দেখব যে আমরা যদি তাত্ত্বিকভাবে পড়ে দেখি,
অনেক কিন্তু থিওরি রয়েছে, এবং বাংলাদেশিদের যে ভারতের মানে ভারত যে তাদের ওপর এক ধরনের দাদাগিরি করছে, এই রকম একটা পারসেপশন কিন্তু অনেক বাংলাদেশিদের মধ্যেই তৈরি হয়েছে। আর এটা কিন্তু কোনো কেবলমাত্র ধর্মীয় একটা বিদ্বেষ কিংবা একটা মানে ইসলামী মৌলবাদ বা জঙ্গিবাদ সেটা কিন্তু নয়। এটা নিয়ে কিন্তু যথেষ্ট ডেটা আছে, যথেষ্ট স্কলারলি পেপার আছে, অনেক মানে তাত্ত্বিকরা আছেন যেমন বলছেন, মানে আমি এখানে চাইলে কয়েকজন তাত্ত্বিকদের নাম করতে পারি, তাদের মানে ভিডিও আপনারা দেখতে পারেন। এখন অনেক বড় বড় প্রফেসররা আছে। আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আমরা আবেগ দিয়ে দেখি, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে দেখি না। কিন্তু আমাদেরকে, হ্যাঁ আবেগ অবশ্যই আমাদের থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে কী বলে, এপার বাংলা ওপার বাংলা সবই এক, আমরা সবাই ভাই ভাই, এটাও যেমন একটা আবেগপ্লাবিত কথা, তেমনি আবার ওখানে সবাই ভারত বিদ্বেষী, কারণ ওরা সবাই ইসলামী জঙ্গিবাদী, মানে এই ধরনের কথাটাও কিন্তু আবার এগুলো কোনোটাই কিন্তু যুক্তিযুক্ত কথা নয়, এগুলো কোনোটাই কিন্তু যুক্তিযুক্ত কথা নয়। তো সেজন্যেই আমি বলবো যে আমার মনে হয় যেটা দরকার, নুয়ান্সড একটা অ্যানালিসিস দরকার।